আগে রে আমি আসলে নিছি এখান থেকে দেখি, অল্প একটু মজা নিয়ে পড়ি, অল্প যা যা আছে। কিরে আমি তোমাদের কথা আমার কানে কি কম শুনতেছি বুঝছি না, আগের থেকে কম শুনতেছি। হ্যাঁ, মানে প্রপারলি শুনতে পাচ্ছি না। ইন্ট্রোডাকশন টু নিউট্রিশন অ্যান্ড প্রোটিন। নিউট্রিশন মানে পুষ্টি। এখন নিউট্রিশনটা কি এটা আগে দেখি, তাই না? জি স্যার। নিউট্রিশন মে বি ডিফাইন্ড অ্যাজ এ সায়েন্স অফ ফুড এন্ড ইটস রিলেশনশিপ উইথ হেলথ। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে শুধু খাবার খাবো খাবো করলে তো হবে না, ফুডেরও সায়েন্স বুঝতে হবে। বুঝছো হীরা? সেটা হচ্ছে না না, খাবার খাবো খাবো করা যাবে বলছে যে একটু আমাদের নিউট্রিশিয়াস ফুড খেতে হবে, আর বেশি ফাস্ট ফুড খাওয়া যাবে না। আমি যদি আমার খালাতো ভাই যে আছে তাকে যদি শুধু বলি ফাস্ট ফুড খাওয়া যাবে না, তো সে আমার সাথে আর কোনো কথাই বলবে না। বুঝছো? স্যার অনেক ফাস্ট ফুড খায়। ফাস্ট ফুড খায়, অনেক হ্যাঁ অনেক ফাস্ট ফুড খায়, এবং ফাস্ট ফুডের নামে তার কোনো কিছু বলা যাবে না। জি স্যার, একবার হাসিবকে বলে কিভাবে ডায়েট করবে, ওই যে ম্যাডাম বলে বিরিয়ানি এসব খায় না, হাসিবকে ম্যাডাম এটাই তো ছাড়তে পারি না। হ্যাঁ হ্যাঁ, এর জন্য সেটা হচ্ছে কি ডিফাইন্ড এ সায়েন্স অফ ফুড এন্ড ইটস রিলেশনশিপ উইথ হেলথ। তাহলে আমাদের প্রপার ম্যানেজমেন্টও করতে হবে যে কখন আমাদের কোন ফুডটা খাওয়া উচিত। অনেকে মোটা হয়ে যাচ্ছে, তাহলে তার একরকম নিউট্রিশন একটা ফুড চার্ট করে নিতে হবে। স্যার আমার মতে স্যার মোটা হওয়া স্যার খাবারের জন্য না, শুয়ে বসে থাকলে স্যার মোটা হওয়া। আচ্ছা আচ্ছা, মানে আমি বলি ফ্যাক্টর তো অনেক থাকে। ফুড তো ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, তাই না? আমি জানি আদনান, সেটা হচ্ছে অনেকেই কি করে এত এত কম খায়, এত কম খায়, কিন্তু কি বলবো মোটাই থেকে যায়, তাই না? কাজ করে না, আমি রোদে স্যার থাকে। ভার্সিটি যখন খোলা ছিল আমার ওয়েট ছিল স্যার 53 কেজি অনলি, মাত্র 53। বাট এই লকডাউনের পরে আমার ওয়েট এখন দাঁড়াইছে 72 কেজি। তাহলে আচ্ছা, বুঝেন স্যার, আমি তো স্যার খাওয়া দাওয়া আগেও যেরকম কন্ট্রোল ছিল এখনো ঠিক তাই, বাট সারাদিন বসে থেকেই হচ্ছে যে ওয়েট বেড়ে গেছে। শুনো, ধরেন আম- আমি আমি কত এরকম ডায়েট করলাম জীবনে, কোনো ডায়েটই কাজে লাগলো না। আচ্ছা আচ্ছা শোনো, আমি এরকম গল্পটা বলতেছি। আমার এক স্যার পড়াইতো ফুড বায়োটেকনোলজি। তো সে এমন ভাবে ক্লাসে পড়াইতো, স্যার হচ্ছে রাখতেও পারে খুবই ভালো, মানে এত সুন্দর রাখতে পারে, আর রান্নার ভক্ত মানে। তো ক্লাসে পড়াইতো মনে হচ্ছে যেন আমাদের এই রেঁধে 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 আমাদেরকে খাওয়াই দিত। মানে ক্লাসে এমন ভাবে প্রেজেন্ট করতো যে সে ওই খাবার মানে কি ওই গোস্ত মনে করো কাটতেছে, কেটে হচ্ছে রান্না করতেছে, কিভাবে কাটবে, কিভাবে ওটা প্রস্তুত করবে, বুঝতে পারছো? মানে কেটেও তো কিছুক্ষণ রাখতে হয়, ব্লেন্সিং করা বলে, অনেক সময় জীবাণু স্যার মুক্ত এগুলো করে কিনা রাখতে তো হয়। স্যার খিদে লাগে যেত না। শুনো, এইসব করে কিভাবে রাখবে, ওখানে কতটুকু কি পরিমাণে দিবে, তারপরে কখন কিভাবে এটা খাইতে হবে, সবকিছু এমন ভাবে প্রেজেন্ট করতো মনে হতো যেন আমরা কেটে কেটে তারপরে ওইটা খাচ্ছি ক্লাসে। বুঝছো? তো এটাও দরকার আছে প্র্যাকটিক্যালি। জি স্যার, মাঝে মাঝে স্যার আপনি আমাদের স্যার এইভাবে শিখাবেন স্যার, আপনি স্যার আমাদের রেদে রেদে শিখাবেন। না না, এই জন্য কি নিউট্রিশন তো একটু অন্যভাবে পড়াইতে হবে। আমিও তোমাদের সাথে যদি অনেকদিন থাকতাম এগুলো একদম নিউট্রিশনিস্ট হয়ে যেতাম। ফুড চার্ট এগুলো জানারও দরকার আছে, বুঝছো? আমাদের খুবই দরকার, কারণ ফুড রিলেটেড অনেক ডিসঅর্ডার হয়, আমরা তো জানি এগুলো, তাই না? ডায়াবেটিসও মানে ওয়ান অফ দ্য ফ্যাক্টর। আমি বলি না যে হার্ট ডিজিজ, ডায়াবেটিস, তারপরে হচ্ছে আর্থ্রাইটিস, এগুলো অনেক কিছু আছে, ফুডের সাথে কি ইনভলভ না বলো? জি স্যার, ইনভলভ। ডিরেক্টলি স্যার ইনভলভ, একদম ডিরেক্টলি। অবশ্যই ফুডের সাথে ইনভলভ। আমি বলি না এগুলো মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ, দ্যাট মিনস মাল্টিফ্যাক্টরিয়াল মানে হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ থাকে, তার মধ্যে ওয়ান অফ দ্য ফ্যাক্টরস হচ্ছে ফুড। কারণ আমরা যদি ফ্যাট বেশি খাই, তারা হচ্ছে কি ওবেসিটি বেড়ে যাবে, তাই না? তারপরে যেমন আমি যদি বলি, আমরা কিন্তু গল্প করতেছি তাই না, এটা গল্পই, নিউট্রিশন গল্প, ইন্ট্রোডাকশন না। এখন হচ্ছে যদি খাবারের সাথে আমাদের হার্ট ডিজিজের সম্পর্কটা কি বলো তো? খাবারের সাথে হার্ট ডিজিজের সম্পর্কটা কি? স্যার আমরা যদি স্যার দেখা গেছে কোলেস্টেরল জাতীয় খাবার খাই, সেক্ষেত্রে স্যার আমাদের হার্টের প্রকোষ্ঠগুলো স্যার ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে স্যার হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যায় এবং ওইখান থেকে স্যার হার্ট ডিজিজ হয়। দেখা যায় যে আমাদের হচ্ছে যে ভেইন গুলো অনেক ক্ষেত্রে ব্লক হয়ে যায়, সেখান থেকে হার্ট হ্যাঁ, ডিজিজ হয়। ওই তো, যদি কোলেস্টেরল জাতীয় খাবার বেশি খাই, আমরা পড়তে গেলেই বুঝবো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পড়ছো এর আগে কখনো?
জি স্যার, জি স্যার। জি স্যার, পড়ার পড়তেছি কথা স্যার। পড়ার মেটাবলিজম কথা ছিল অবশ্যই। স্যার। জি স্যার, লিপিড মেটাবলিজম এটা ছিল স্যার আমার। আচ্ছা আচ্ছা, পড়ার কথা আমার থেকে তোমরা ভালো জানার কথা, আমি অনেক আগে পড়ছি। তো কোনটা ভালো বলো তো? স্যাচুরেটেড। এই ভালোভাবে বলো স্যার কোনটা ভালো। আনস্যাচুরেটেড স্যার ভালো। আনস্যাচুরেটেড তো স্যার হচ্ছে যে ডাবল বন্ড থাকবে, আর আনস্যাচুরেটেড এর কোনো বন্ড থাকবে না। আনস্যাচুরেটেড স্যার ভালো। না না, আনস্যাচুরেটেড ডাবল বন্ড থাকবে, কিন্তু স্যাচুরেটেড হচ্ছে সিঙ্গেল বন্ড। আরে সে আমি এটা কিভাবে মনে রাখছি জানো না? অ্যাডমিশন দিতাম যেরকম মনে রাখতাম না, স্যাচুরেটেড এস দ্য সিঙ্গেল বন্ড, বুঝছো? ও জি স্যার। এগুলো মনে রাখার টেকনিক থাকে না কিছু। তারা স্যাচুরেটেড স্যার স্যাচুরেটেড গুলোই তোমার তাড়াতাড়ি ডাইজেশন হয় স্যার। আনস্যাচুরেটেড গুলো ডাবল বন্ড, এটা লিকুইড ফর্মে থাকে, স্যাচুরেটেড হচ্ছে সলিড ফর্মে থাকে। হ্যাঁ সলিড থাকে, আনস্যাচুরেটেড গুলো তাড়াতাড়ি ডাইজেশন হয়। হ্যাঁ হ্যাঁ। তো এখানে হচ্ছে আনস্যাচুরেটেডটা ভালো, আর স্যাচুরেটেডটা খারাপ। স্যাচুরেটেডটা হচ্ছে খারাপ, বুঝছো? জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। বাট স্যার আমি তো স্যার কনফিউশন ছিলাম যে স্যাচুরেটেড মেবি সিঙ্গেল বন্ড, সরি ডাবল বন্ড, আর আনস্যাচুরেটেড সিঙ্গেল বন্ড এটা জানতাম। না না না, স্যাচুরেটেড তুমি এখনো দেখবা পরে। হ্যাঁ, স্যাচুরেটেড এস দিয়ে না সিঙ্গেল স্যার, বন্ড। অ্যাকচুয়ালি স্যার আমার মনে ছিল না, কিন্তু আনস্যাচুরেটেড যে ভালো এটা আমি জানতাম, এই জন্য আনস্যাচুরেটেড বলছি, কিন্তু কোনটা হ্যাঁ হ্যাঁ। সিঙ্গেল বন্ড কোনটা ডাবল বন্ড ওটা জানা ছিল না। এই তোমরা সবাই শুনতেছো নাকি? তো কোথায় চলে গেছো কে জানে। জি স্যার, শুনতেছি স্যার। জি স্যার। সবাই একজন কথা বলতেছে বিদায় কথা বলি না। ওকে ওকে ওকে, কিন্তু এগুলোই কিন্তু ক্লাস, বুঝছো? জি স্যার, নিউট্রিশনের ক্লাসটা এরকমই ক্লাস, তুমি দেখবাই। কিন্তু নিউট্রিশনের ক্লাস ওই যে বললাম না, আমার এক টিচার হচ্ছে খাওয়াই দিত। তো এগুলো হচ্ছে ক্লাস। কিছু কিছু টপিকস থাকে এরকম, কিছু কিছু সাবজেক্ট থাকে এরকম। ওকে, জি স্যার। এখন হচ্ছে মেয়েরা খুব ভালো জানবে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোনগুলো জানো? স্যার ভোজ্য তেল, হ্যাঁ হ্যাঁ, আর স্যাচুরেটেড হচ্ছে আপনার বান্ধবীদের ঘি, আমি দেখছি না, এরা এগুলো কার্ড, মুখস্থ রাখে। এগুলো হচ্ছে স্যার স্যাচুরেটেড, আর আনস্যাচুরেটেড হচ্ছে ভোজ্য তেল যেগুলো ওগুলা। হুম, ওই যে ইয়ে কে কে আছে মেয়েরা, মৌসুমী আক্তার, তারপর নাহিদা আপু, হীরা, তোমরা এগুলো জানো না? মেয়েরা এগুলো খুবই সচেতন হয়, জানো তুমি? সেটা হচ্ছে বলে অলিভ অয়েল কি ক্যানোলা, আমি তো নামও শুনি নাই কোনোদিন। ক্যানোলা অয়েল, অলিভ অয়েল, পিনাট, সানফ্লাওয়ার অয়েল, পিনাট অয়েল, তারপরে হচ্ছে রাইস ব্র্যান অ্যাভোকাডো, অয়েল, অ্যাভোকাডো। অয়েল। এই হীরা, অ্যাভোকাডোর নাম শুনছো? জি স্যার, স্যার অ্যাভোকাডো আমি তো শুনছি স্যার এটা একটা ফল স্যার, হ্যাঁ হ্যাঁ, অ্যাভোকাডো। অ্যাভোকাডো। শোনো, আমি না এটার খাই বীজ নাই, থেকে কিন্তু হচ্ছে তৈরি হয় আমার ফ্রেন্ড অ্যাভোকাডো জাপানে অয়েল। আছে, তো সে কিনে কিনে অল টাইম আমাকে দেখায় এই যে অ্যাভোকাডো। হুম। এই জন্য আরো ভালো চিনি অ্যাভোকাডো আমি এখন। আর তেমন মজা না, শুধু শুধু স্যার শুধু বাঙালি পানি বেশি স্যার, না না, এগুলো তবে পানসে আমি টাইপের। বলি মজা অ্যাভোকাডো না, গুলো পানসে। এটাই ভালো বলছো, যেগুলো হচ্ছে দেখবা মজা না সেগুলো আসলে শরীরের জন্য অনেকটা ভালো আছে এরকম। যেগুলো বেশি বেশি মজা করে বা ভাজা ভুজা খুব মজা লাগে, আমি তো পার্সোনালি খুবই খাই। কিন্তু এগুলো তো খারাপ। ওই যে যেমন স্যার অ্যাসপারাগাস, এই গোটা এগুলো এত ভালো লাগে না, ওইগুলো এত বেশি ভালো না, মজা শুধু না। পানসে টাইপের এগুলা অনেকটা। হ্যাঁ। হ্যাঁ, এখন মজা তাহলে লাগে আমি না। যেটা বলতে চাইলাম, আনস্যাচুরেটেড ফ্যাটটা ভালো, সেটা হচ্ছে অলিভ, পিনাট, ক্যানোলা অয়েল, অ্যাভোকাডো, আলমন্ড, পামকিন, এগুলো। হ্যাঁ ভেজিটেবল অয়েল গুলো হচ্ছে আনস্যাচুরেটেড। হ্যাঁ, এটা হচ্ছে। আর হচ্ছে স্যাচুরেটেড কোনগুলো বললো তো? স্যার ঘি আছে, কার্ড আছে, তারপর স্যার যে আরেকটা আছে, এটা বিদেশে পাওয়া যায়, এটা হচ্ছে শুকরের চর্বি থেকে যেটা তৈরি করে ওগুলা, ওগুলো হচ্ছে আচ্ছা স্যাচুরেটেড। আচ্ছা, অনেক কিছু আছে, আমি অনেক কিছু জানি না। বাটার, ঘি, কেক, বিস্কিট গুলো যেগুলো করে, তারপরে হচ্ছে সস, তাই না, এগুলো চিজ, এগুলো কিন্তু বেশি খাওয়া যাবে না। তাহলে স্যার ডায়েটের মধ্যে ঘি বলে কেন খাইতে? ওটা অল্প পরিমাণে কিছু খাইতে বলতে পারে, অনেক তো থাকতে পারে। ঘি খাইলে একটা ক্ষুধা কম লাগে। একটা ফুড চার্টের মধ্যে ওটা হয়তো অল্প পরিমাণে, খুব সামান্য পরিমাণে একটা অ্যামাউন্ট থাকে। সব চার্টেই স্যার দেখি যে মানে ঘি জিনিসটা আছে, যে আপনারা তেল ছাড়া হ্যাঁ ঘি দিয়ে দরকার হলে ডিম ভেজা খান, ওরকম ভাবে বলে আর কি। হ্যাঁ, কিন্তু এর অপকারী দিকও আছে, কিন্তু এটা বেশি খাওয়া যাবে না, খুবই অল্প পরিমাণে। ঠিক আছে, কারণ স্যাচুরেটেড ফ্যাট খুবই খারাপ, আর এর কারণও আছে হয়তো। বাটার ঘি, আমি আসলে ওদের মতো ডায়েটিশিয়ান না, তবে কারণ আছে। তবে এগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, এগুলো কিন্তু শরীরের জন্য খারাপ। আর এগুলো সবকিছুর একটা পরিমাণ থাকতে হবে। ডায়েট চার্ট কখন বলে, এটা পরিমাণের উপর স্যাচুরেটেড ডিপেন্ড ফ্যাটের করে। কাহিনী হইতেছে স্যার, এগুলো হচ্ছে আমাদের শরীরে হইতেছে যে মানে আটকে থাকে, মানে এগুলো সহজে নিঃসৃত হয় না, এই জন্য স্যার এগুলো ঝামেলা লিভারে করে। জমা পড়ে স্যার, জমা পড়ে লিভারে ফ্যাটি জমা লিভার হয়ে হয়। থাকে, বাট আনস্যাচুরেটেড গুলো জমা হয়ে থাকে না, এগুলা খাওয়ার পর বের হয়ে যায়। বাট
স্যাচুরেটেড গুলো বডিতে জমা থাকে, এই জন্য হচ্ছে যেগুলো বেশি খারাপ। হ্যাঁ, মোস্ট স্যাচুরেটেড ফ্যাট কিন্তু অ্যানিমাল ফ্যাট, তাই না? জি স্যার এনিম্যাল ফ্যাট আর গুলো হচ্ছে স্যাচুরেটেড, আর ভেজিটেবল অয়েল গুলো হচ্ছে যে আনস্যাচুরেটেড। আর এখানে হচ্ছে ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা অনেক বেশি থাকে, ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা অনেক বেশি বেশি থাকে, থাকে। ঠিক আছে? আনস্যাচুরেটেড ফ্যাটে তো ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা কম থাকে, কিন্তু এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে হচ্ছে এটা বেশি থাকে, কি বলে, ফ্যাটি অ্যাসিড লেভেলটা, ঠিক আছে? এই যে ফ্যাটি বিফ, ল্যাম্ব, পোল্ট্রি উইথ স্কিন, যেটা হচ্ছে ক্রিম, বাটার, চিজ, এগুলো সবই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো এগুলো একটু দেখবা, তাই না? একটু খাওয়ার সময় একটু সচেতন থেকো। আচ্ছা, কই থেকে কই চলে গেলাম, তো এটাই হয় রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড, একটা এতেই চলে যেতে হয়। তো সায়েন্স অফ ফুড, ফুডেরও একটা সায়েন্স থাকে, তাই না? সেটা হচ্ছে কি, নিউট্রিশন। সায়েন্স অফ ফুড অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ হেলথ, স্বাস্থ্যের সাথে এর কি সম্পর্ক? তাহলে এমনি কি জানো, আমরা যখন সুস্থ থাকি তখন একরকম খাবার আমাদের মেনটেন করতে হবে, যখন অসুস্থ হয়ে যায় তখন আরেক রকম খাবার খেতে হবে। এটাও একটা ফুড অফ সায়েন্স, এই সায়েন্স অফ ফুড, তাই না? জি স্যার এফটিএনএস। হ্যাঁ, আর নিউট্রিয়েন্টস আর স্পেসিফিক ডায়েটারি কনস্টিটিউয়েন্ট সাচ অ্যাজ কি কি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল। বলো তো এর মধ্যে কোনগুলো আমাদের সবথেকে বেশি লাগে আর কোনগুলো কম লাগে? স্যার বেশি লাগে প্রোটিন, মিনারেলস, আর তারপরে হচ্ছে যে ভিটামিন, আর কম লাগে স্যার হচ্ছে ফ্যাট আর কার্বোহাইড্রেট। স্যার মোটামুটি লাগে। কার্বোহাইড্রেট তো স্যার রাইস এগুলোতে কার্বোহাইড্রেট থাকে, বাট কার্বোহাইড্রেট স্যার আমাদের কম খাওয়া উচিত। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে কি, এটা লাস্টে আছে, কিন্তু লাস্টে মানে আমি আরেকটু পরে আছে, কিন্তু আগেই বললাম, কারণ কি, স্যার এখানে স্যার ওয়াটার স্যার বাদ করছে স্যার, এখানে স্যার 6টা এলিমেন্টস হবে স্যার, ওয়াটার দেওয়া নেই। মিনারেল তো বলছেই। মিনারেল আর ওয়াটার দুটো আলাদা আলাদা, দুইটা এক। আচ্ছা ও যেটা বলছে ঠিক আছে, কিন্তু এখানে মিনারেল, এই সরি ওয়াটারটা যোগ করে নেয়, অ্যাভয়েড ইট, ব্যাপার না। এখন হচ্ছে ওয়াটারটা, অবশ্যই ওয়াটার, সেটাও কি পরিমাণে খেতে হবে সেটারও একটা ইয়ে আছে, কখন খেতে হবে, এটাও সায়েন্স। আমরা যেমন বলি ভাত খাওয়ার আধা ঘন্টা পরে, এরকম আমার থেকেও অনেকে ভালো জানবা তোমরা এগুলো। তো এটাও সায়েন্স, যে কখন কি পরিমাণে কখন খেতে হবে, সব মিলাই হচ্ছে নিউট্রিশন, সব মিলাই হচ্ছে সায়েন্স অফ ফুড। তো তো এর মধ্যে কোনগুলো, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার, এগুলাই। তো একটু পরে আসবে, যেহেতু আমি এখন আর না বলি, সেটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্টস। জি স্যার ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে যেটা আমাদের শরীরে বেশি পরিমাণে প্রয়োজন হয়। প্রয়োজনীয়। ম্যাক্রো, ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে স্যার বেশি, আর মাইক্রো হচ্ছে স্যার কম। ম্যাক্রো হ্যাঁ, হচ্ছে ম্যাক্রো মানে বড়, মানে বেশি, স্যার, আর স্যার মাইক্রো মানে 9টা হচ্ছে স্যার ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর 7টা হচ্ছে স্যার মাইক্রোনিউট্রিয়েন্টস। আচ্ছা, এখন হচ্ছে এখানে হচ্ছে এইগুলোর মধ্যে হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এটা আমাদের শরীরের জন্য বেশি লাগে, এটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট। আর ভিটামিন আর মিনারেল হচ্ছে শরীরের জন্য একটু কম পরিমাণে লাগে, ওকে, মাইক্রো। জি স্যার এর জন্য মাইক্রো নিউট্রিয়েন্ট। ওকে, এটা আমরা একটু পরে। Dietetics is the practical application of principles of nutrition. ডায়েটিক্স মানে কি, যে খাবারটা খাবো তার যে একটা অ্যাপ্লিকেশন, প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এই নিউট্রিশনের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যে আমাদের শরীরে এটা কিভাবে কাজ করছে সব মিলাই, যেমন ইনক্লুডস প্ল্যানিং অফ মিলস ফর দ্য ওয়েল এন্ড দ্য সিক। সেটা হচ্ছে ডায়েটিক্স, তো ওটাই, যে আমরা কখন কি পরিমাণে কোন সময়ে, ম্যানেজমেন্ট মানে কোন সিচুয়েশনে আমাদের কিরকম খাবার খেতে হবে, তাই তো? সেটা আমরা বললাম না একটু আগে, যে আমরা ভালো থাকলে একরকম প্ল্যান করতে হবে, খাবার এটা এটা খেতে হবে, তারপরে যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন এক এক রকম, যদি সেটা প্রোটিন, সাপোজ প্রোটিন শূন্যতা, আর কি, প্রোটিন কমে যাওয়া, প্রোটিন শূন্যতা না, প্রোটিন কমে যাওয়া, কিছু ডিজিজ আছে, কি মার্সমেল কি কিছু ডিজিজ আছে, সেটা আমরা পরে আলোচনা করতে পারবো। এই ডিজিজ গুলোর নাম ভুলে গেছি আমি, ভুলে গেছি মানে মাথায় আসতেছে কিন্তু এ আসতেছে না, কৌশিকি নাকি এরকম একটা আছে, তারপরে মাস মেলোনা এরকম একটা আছে, এরকম ডিজিজের নাম, সেগুলো হচ্ছে প্রোটিনের অভাবে হয়। আমি অনেক আগে পড়ছি, সেটা থেকেই বলতেছি, ওকে? মেরাসমাস। মেরাসমাস, এই তো মেরাসমাস পরিমাণ হয়। মেরাসমাস কোশিওরকার। হ্যাঁ হ্যাঁ, ওই তো নামটা বললাম না, এতে আসতেছে কিন্তু অ্যাকুরেট এটা মনে আসতেছিল না, অনেক আগে পড়ছি আমি, এখন তো অনেকদিন দেখি না, এই জন্য নাম মনে থাকে না সহজে। এখন ওগুলো হচ্ছে প্রোটিনের অভাবে অনেক সময় হয়। তাহলে কি হবে, এক একটা ডিজিজ যখন হয় তখন আমাদের অবশ্যই প্রোটিন রিচ ফুড খাইতে হবে। মানে এগুলো কি ম্যানেজমেন্ট, যে অসুস্থ হলে একরকম খাবার, যখন আমরা সুস্থ আছি তখন একভাবে খাবার, এই যে ম্যানেজমেন্টটা, এই যে প্ল্যানিংটা, এটা সব মিলেই হচ্ছে ডায়েটিক্স, ওকে? এটা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আর চেঞ্জিং কনসেপ্টস হচ্ছে
নিউট্রিশন ইজ দ্য কর্নারস্টোন অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। একটা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য অবশ্যই নিউট্রিশন ওয়ান অফ দ্য ফ্যাক্টর। আমরা যে পেপার করি রিসার্চ, সেখানে আগেই লিখি সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে কারণ অনেকগুলো ডিজিজের পিছনে তার নিউট্রিশন জড়িত থাকে। যে সে যদি কম খায়, সরি আনহেলদি ফুড খায়, আনহাইজেনিক ফুড খায়, তখন কি হবে? তার ইমিউনিটি দুর্বল হয়ে যাবে, সে এমনি দুর্বল হয়ে যাবে, তখন ওই বাইরের অন্য কোনো ফ্যাক্টর লাগে না। এই ফুড রিলেটেড এই যে ফ্যাক্টর, এই যে ফুড রিলেটেড যে ইমিউনিটি ডিসঅর্ডার, মানে ইমিউনিটি কি বলে এটাকে, উইকনেস, ইমিউন উইকনেস বলতে পারো, ঠিক আছে, সেটা হচ্ছে আগেই ফুড রিলেটেড কারণে হয়ে থাকে, অন্য কোনো ফ্যাক্টর আর এখানে ভূমিকা রাখতে পারে না, আগেই কাজ হয়ে গেছে মনে করো। তাহলে এই নিউট্রিশন হচ্ছে একটা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য একটা মেন অস্ত্র বলতে পারো। কারণ বললামই যেটা, যদি খাবার ওই আগের দিন আরো বেশি হতো, এগুলো দেখা যাইতো। এখন তাও তো মানুষ অনেক কিছু খায়, আগে তো আরো খাইতে পারতো না, বুঝছো না? আমরা ছোটবেলায় দেখছি কিন্তু, কি হাসিব, তাই তো নাকি? জি স্যার। আমরা ছোটবেলায় দেখছি তো মনে করো আরো খাওয়া হতো না। এখন তো মানুষের অভাবও নাই, আর মোটামুটি খাইতে পারে, যদিও হচ্ছে বেশি বেশি মাংস টাংস এইসব বেশি খায়, ফ্যাটি জাতীয় ফ্যাটি ফুড এগুলো বেশি খায়। স্যার আগের থেকে স্যার মানুষের এই হ্যাঁ, দুইটা কিন্তু ডেভেলপ আগের দিনের যে ডিজিজ গুলো অনেকটাই হচ্ছে এই নিউট্রিশনাল ডিসঅর্ডার বলতে পারো, অথবা এই নিউট্রিশন অভাবেই, ল্যাক অফ নিউট্রিশনের কারণে হয়ে থাকতো। তখন কি ইমিউনিটি যেটা, সেটা হচ্ছে কি, ইমিউন সিস্টেমটা কি হয়ে যেত, উইক হয়ে যেত। তোমার যদি প্রপার খাবারই না পাও, শরীর দুর্বল হয়ে গেলে আস্তে 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 ইমিউন সিস্টেমই দুর্বল হয়ে যাবে। তখন তো তুমি যে কোনো কিছুই ঢুকলেই বাইরে থেকে যে প্যারাসাইট বলো, মানুষ মারা যেতে পারে। হ্যাঁ, তখন তো ইজিলি সেটা এফেক্ট করে ফেলে না শরীরকে, যদি ইমিউন সিস্টেম যদি অ্যাক্টিভ না থাকে, ইমিউন সিস্টেম যদি দুর্বল হয়ে যায়, তাই না? জি স্যার। আর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এই রোগ ঠোক হবে না। আগে ডায়রিয়া হলে মানুষ মারা যেত, আগে ওই ব্যাপারটা আলাদা, ট্রিটমেন্ট ছিল না, কিন্তু তারপরেও আগে মানুষের খাওয়া দাওয়া কিন্তু ভালো ছিল না, সত্য কথা এটা, তাই না? আর এখন আমরা খাই, খুবই খাই, কিন্তু খাবারের কোনো ম্যানেজমেন্ট নাই, মানে একটা কোনো চার্ট নাই, যখন যা মন চায় ফাস্ট ফুড খেয়ে, তারপরে হচ্ছে কি বেশি বেশি ফ্রিজে থেকে হচ্ছে খাসির মাংস, গরুর মাংস ফুরাই না। কিন্তু এগুলো কিন্তু আমাদের একটা ম্যানেজ করে চলতে হবে, তাই না? বেশি বেশি খাওয়া যাবে না, এই অ্যানিম্যাল ফ্যাট বেশি বেশি খাওয়া যাবে না। আমরা যে হাই ফাইবার জাতীয় যে ফুড গুলো সেগুলো খেতে পারি, কিন্তু এই বেশি বেশি অ্যানিম্যাল ফ্যাট খাওয়া যাবে না, কিন্তু আমরা খাই, এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট নাই। So the concept that health sector alone is responsible for tackling the nutritional ills of the society has faded away. এটা মানে কি? এটা বোঝানোর কিছুই নাই, সেটা হচ্ছে এই যে কনসেপ্টটা, আগে যে হেলথ সেক্টর একাই এটার জন্য দায়ী থাকতো এই নিউট্রিশনাল ইলসটা ট্যাকেল দিতে, সেটা এখন ফেডেড অ্যাওয়ে, মানে হচ্ছে যে হেলথ সেক্টর একা দায়ী না। ওকে, তো এখন কে দায়ী? ব্রড ইন্টারসেক্টরাল, এটা কি ব্রড ইন্টারসেক্টরাল অ্যান্ড ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ অফ সেক্টরস অফ ডেভেলপমেন্ট ইজ নিডেড টু ট্যাকল টুডেস নিউট্রিশনাল প্রবলেমস। তাহলে ওই কমিউনিটি সেন্টার থাকে না, দেখবে না কিছু, তারপরে হচ্ছে এরকম নিউট্রিশন সম্পর্কে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়েও আইডিয়া দেয়। ইন্টারসেক্টরাল, একদম সেক্টরাল, ইন্টিগ্রেটেড মানে হচ্ছে পার্ট বাই পার্ট অ্যাপ্রোচ, তাই না? বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশন থেকে এনজিও গুলো স্যার এখন গ্রাম অঞ্চলে, হ্যাঁ এনজিও গুলো যেমন, তাই না, এনজিও গুলো যেমন, বিভিন্ন কমিউনিটি সেন্টার যেমন, এইগুলো হচ্ছে দরকার এই ট্যাকল দিতে নিউট্রিশনাল প্রবলেমটা। অনলি হেলথ সেক্টর যে একদম মানে একদম কি বলা যায় বেস লেভেলের হেলথ সেক্টরটাই যে এখানে একাই দায়ী সেটা না, এটা হচ্ছে পার্ট বাই পার্ট যে অ্যাপ্রোচটা, সেটা হচ্ছে কমিউনিটি সেন্টার বলো, বিভিন্ন এনজিও বলো, হ্যাঁ, এইগুলো হচ্ছে দরকার এটা ট্যাকল দিতে গেলে। কারণ মানুষ শুধু বুঝাইতে হবে। এটা কিন্তু ইন্ট্রোডাকশন চলতেছে, বুঝছো, এই কথাগুলো ইন্ট্রোডাক্টরি কথা। এখন হচ্ছে স্পেসিফিক নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিজিজ, এই যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিজিজ থাকে, হ্যাভ বিন আইডেন্টিফাইড। স্পেসিফিক আমরা তো জানি ভিটামিনের একটা, ভিটামিন কি নিউট্রিশনের মধ্যে পড়ে না? জি স্যার। তাহলে এক একটা ভিটামিনের জন্য এক এক রকম ডিজিজ হয়, আমরা তো জানি, তাই না? জি স্যার, ভিটামিন পড়তে গেলে আরো জানবো। রাতকানা হয়। স্পেসিফিক নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিজিজ হ্যাভ বিন আইডেন্টিফাইড।
এই নিউট্রিশনের অভাবে, এই ভিটামিনের অভাবে এই ডিজিজ হয়, এই ডিজিজ হয়, এন্ড টেকনোলজিস পর্যন্ত ডেভেলপ হয়ে গেছে কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, এখন তো ভিটামিনের অভাবে তো আর আগের মতো মানুষের তো আর ওই রকম প্রবলেম হয় না, বুঝছো? জি স্যার, এখন স্যার মানে যে আর্টিফিশিয়াল ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয় বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ, এই যে টেকনোলজিস্টের মধ্যে সবকিছুই বলতে পারো, হ্যাঁ ডেভেলপ হয়েছে আগে থেকে কন্ট্রোল করার জন্য। এই যে ইম্পর্টেন্স অফ নিউট্রিশন ফর, আমি যেটা বললাম ইমিউনিটি, ইমিউনিটি। তাই না? এই যে আগেই বললাম আমি, নিউট্রিশনের তো গুরুত্ব আছে না ইমিউনিটি তোমার অ্যাক্টিভ রাখার জন্য। প্রপার ফুড, এটাও তো শরীরকে তোমার হচ্ছে একদম এ রাখবে, স্ট্রং রাখবে। প্রপার কি বলবো ডায়েটিক্স মেনটেনের মাধ্যমে ইমিউনিটিও অ্যাক্টিভ থাকবে। আর যদি খাবারই না খাও, যদি অপুষ্টিকর খাবার খাও, আস্তে আস্তে তো ইমিউনিটি তোমার এ হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, ইমিউন সিস্টেমটাই ড্যামেজ হয়ে যাবে, তাই না? ফার্টিলিটি, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ, এই যে মা কি বলে মা বাচ্চার যে স্বাস্থ্য, সেগুলো তো খাবারের উপর অনেক কিছু নির্ভর করে না? জি স্যার, কোন সময় কি খাবার খাইলা, পুষ্টিকর খাবার খাইলা কিনা, এই সব কিছুই তো নিউট্রিশনের উপর ডিপেন্ড করে। এন্ড ফ্যামিলি হেলথ হ্যাভ গেইন ইম্পর্টেন্স। তাহলে এটা তো বুঝতেই পারছো তোমরা, এগুলো হচ্ছে কমন কথা, তাই না? জি স্যার। Role of dietary factors in the pathogenesis of non-communicable disease like coronary heart disease, CHD, diabetes and cancer have gained importance. তাই না? কি বলছে এটা? হীরা কি বলছে এটা? করোনারি হীরা হলো ঘুমাইছিল। আচ্ছা, না, ঘুমাই নাই, আসছি। আচ্ছা, আমরা নন কমিউনিকেবল ডিজিজ কি জানি? জি স্যার, যেগুলো স্যার মানে মাধ্যম ছাড়া ছড়ায় আর কি, কোন মাধ্যমের মধ্যে ছড়ায় না, ছোঁয়া চেনা আর কি স্যার, যেটা হ্যাঁ, মানে হচ্ছে কি ট্রান্সফার হয় না একজন থেকে আরেকজনে। ট্রান্সফার না, যেটা যেমন নন ট্রান্সফার। এইচআইভি কি নন কমিউনিকেবল ডিজিজ? স্যার এটা এসটিডি। স্যার এটা তো ট্রান্সফার হয়। না না না, এটা নন STD কমিউনিকেবল মানে হচ্ছে ট্রান্সফার হয় না। জি স্যার। না স্যার, এইচআইভি এটা পড়ে না। এইচআইভি হচ্ছে কমিউনিকেবল, এজন্য আমি উদাহরণ দিলাম। এইচআইভি হচ্ছে কমিউনিকেবল, কারণ একজন থেকে আমরা জানি না, একজন থেকে আরেকজন ট্রান্সফার হয় না। জি স্যার। আচ্ছা, সেটা আমি ওই ব্যাখ্যা না করি, তার আমরা জানি তো এইচআইভি তো একজন থেকে আরেকজনে ট্রান্সফার হয়, তাই না? জি সো স্যার। ওটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। আর নন কমিউনিকেবল মানে হচ্ছে একজন থেকে আরেকজনের ট্রান্সফার হয় না। জি স্যার। এই সব ডিজিজের ক্ষেত্রে ডায়েটারি ফ্যাক্টরটা দায়ী। স্যার কাজ করে কি ভূমিকা রাখে স্যার রোগ হওয়ার ক্ষেত্রে। এই করোনারি হার্ট ডিজিজ আমি একটু আগেই তো এটা বললাম, যদি তুমি ফ্যাট জাতীয় বেশি খাবার খাও, হ্যাঁ, তখন কি হবে? আস্তে আস্তে ওই ফ্যাট গুলো যেমন এলডিএল, ব্যাড কোলেস্টেরল, হ্যাঁ, এগুলো হচ্ছে আর্টারি ভেসেলে হচ্ছে আস্তে আস্তে জমে 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 কি প্ল্যাক তৈরি করে, তাই না? কোলেস্টেরল মানে এলডিএল টা জমে জমে প্ল্যাক তৈরি করে, ওখানে মাইক্রো অর্গানিজম এসে হাজির হয়। প্ল্যাক তৈরি হলে তখন ব্লাডটা তো নরমাল যে ফ্লো সেটা তো থাকলো না, আর ব্লাডটা কি করে? অক্সিজেন ক্যারি করে, তাই তো? এখন অক্সিজেন ক্যারি করে হার্ট থেকে কি হয়? বিভিন্ন সেলে ঠেলে পৌঁছায়, আবার ওখান থেকে হার্ট নিয়ে আসে, আমরা এই যে নিঃশ্বাস নিই এটাও সবকিছু অক্সিজেন। তো এখন প্রপারলি হচ্ছে, যদি অক্সিজেন প্রবাহটাই ব্যাহত হয়ে যায়, তাহলে কি আমরা বাঁচতে পারবো? হার্ট ডিজিজ হয়ে গেলে তখন কি লাস্টে কিন্তু এটার কারণে কিন্তু ইয়ে হয়, হার্ট অ্যাটাক হয়ে যায় না? তাহলে কি খাবারের ভূমিকা না এগুলো? বেশি বেশি ফ্যাট জাতীয় খাবার খাইলে আস্তে আস্তে এরকম কোলেস্টেরল জমে জমে তো আমাদের আর্টারি ভেসেল তো একদম দিচ্ছে ব্লক করে। জি স্যার, আমরা খাবারের উপরেই তো বেঁচে আছি। ডায়াবেটিসে কি হচ্ছে? বেশি বেশি ফ্যাট খাইলে ওবেজ পারসনের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। আমি বলছি কিন্তু মাল্টিফ্যাক্টরিয়াল ডায়াবেটিস হচ্ছে মাল্টিফ্যাক্টরিয়াল, এগুলো হচ্ছে মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। তো এর জন্য ওয়ান অফ দ্য ফ্যাক্টরস কি? ফুড। বেশি বেশি ফ্যাট জাতীয় খাবার খাইলে কি ওবেজ হয়ে যাবে, ওবেসিটি বেড়ে যাবে, তখন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কেউ বলো না যে শুধু ফুডই দায়ী, এমন না, কিন্তু না, আমি বলছি ফুড ইজ ওয়ান অফ দা রিস্ক ফ্যাক্টর স্যার। রিস্ক ফ্যাক্টর এটাই। আর ক্যান্সার কি স্যার? বেশি স্যার ওদের চিনি জাতীয় যে খাবার খাইলে স্যার, এগুলোতে মানে ফুলে জমা, সেলের মধ্যে জমা পড়া স্যার ক্যান্সারের সেল তৈরি করতে পারে। ক্যান্সারও ওই তোমার একই, বুঝছো? ক্যান্সারও একই, কারণ ওগুলো কি হয়? এটা স্যার লিম্ফের মধ্যে তৈরি করে আর কি স্যার, লিপোমার মতো। আমরা অ্যান্টিঅক্সিডেন্ট, তাই না? অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ফুড খাইলে কি হয়? ক্যান্সারটা
ক্যান্সার হবে না স্যার। হবে না, কিন্তু বেশি বেশি ফ্যাট খাইলে, বেশি বেশি হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট খাইলে এটা কি? কার্সিনোজেন স্যার আর ক্যান্সারের কারণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে স্যার বেশি ক্যান্সারের সম্ভাবনা থাকে। যেমন হচ্ছে স্যার আমাদের তো স্যার ফুড সোর্সটা যখন বেড়ে যায় তখন তো স্যার সেল গ্রোথ করে তাড়াতাড়ি, এই জন্য স্যার ক্যান্সারটা হয়। এই জন্য কার্বোহাইড্রেট বা সুগার টাইপের খাবার খেলে স্যার ক্যান্সার গ্রো করে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। তোমার সুগার জাতীয় ফুড খাইলে তো ইয়ে হবেই। যেমন হচ্ছে তুমি হচ্ছে মিট, নাইট্রাইট, সল্ট, অ্যানিমাল ফ্যাট, ট্রান্স ফ্যাটি অ্যাসিড একটা আছে, কি বলতো? সিস আর ট্রান্স, এই ফ্যাটি অ্যাসিড গুলো। তো সিস জি না, স্যার। এখানে হচ্ছে ট্রান্সটা খারাপ। যেমন হচ্ছে আমরা ওরে বাবা ভাজা পোড়া খেয়ে থাকি, ওইটা ওই যে তেল দিয়ে ভাজে, ওইটা তেল দিয়ে ভাজে, তো ওটা কি সিস ফর্মটা কিসে কনভার্ট হয়ে যাবে বলো তো? ট্রান্সে পরিণত ট্রান্সে হয়ে কনভার্ট যায়। হয়ে যায়। এখন ওই তো আমরা খাচ্ছি বাবারে, এত হচ্ছে হীরা, এত মজা করে খাই, হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে খুবই খারাপ। এগুলো কি পরবর্তীতে ক্যান্সার, কি ক্যান্সারের রিস্কটাকে বাড়িয়ে দেয়, এটা ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে ফুড এডিটিভ। ফুড এডিটিভ কি বলো তো? ফুড এডিটিভ কি? মানে স্যার খাদ্যাসক্ত। না, ফুড এডিটিভ মানে ওটা হচ্ছে এডিকশন, এটা হচ্ছে এডিটিভ মানে ফুডে এই কি 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 বলে কালার দেয়া, তারপরে হচ্ছে ও মশলা দেয়া, স্যার। তারপরে অধিক হচ্ছে পরিমাণ স্যার, মশলা, আকর্ষণীয় করা তারপরে স্যার, হচ্ছে তার যেগুলো আকর্ষণীয় করে। অপ্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্ট গুলো যোগ করা, ওগুলো অপ্রয়োজনীয় ওই যে কালার দিয়ে বাবারে একটা দেখতেও খুবই স্যার সুন্দর। আকর্ষণীয় করে আর কি হুম। খাবারটারে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো এগুলো হচ্ছে খুবই খারাপ কিন্তু, বুঝছো? অনেকে বলে এটা হচ্ছে সিনথেটিক, হ্যাঁ সরি ন্যাচারাল, সিনথেটিক, অনেক কিছু, কিন্তু এই কালার তো আর অত ভালো না। আমরা শুধু কি বলি দেখার জন্য কালারটা অ্যাড করি, কিন্তু আমাদের দরকার কি এত কালারই অ্যাড করতে হবে, তাই না? স্যার এগুলো স্যার রেস্টুরেন্টে বেশি করে স্যার, বাসায় তো আর বেশি করে না। হ্যাঁ হ্যাঁ, তো মানে বাইরে এগুলো কিন্তু খাবারটা খারাপ, বেশি ফুড এডিটিভ খারাপ, সেটা তো আমরা জানি। হ্যাঁ, তারপর হচ্ছে পেস্টিসাইড রেসিডিউ, হাই কনজাম্পশন পেস্টিসাইড রেসিডিউ, মানে বেশি বেশি যে খাবারগুলো যে আমরা খাই, খেতে আমরা বেশি বেশি পেস্টিসাইড, ইনসেকটিসাইড, হার্বিসাইড এগুলো ইউজ করি। তো তারপরে যে খাবারগুলো বাজারে আসে চকচকা দেখতে, কিন্তু ভালো না, তাই না বলো? জি স্যার। আর হচ্ছে সবটাই তো ভালো স্যার। ওরে বাবা, হীরা তো চকচকা দেখলেই পছন্দ। এখন শোনো, এখন হচ্ছে বাইরে কি করে, আমি এর আগেও বলছি, এই পেস্টিসাইড, ইনসেকটিসাইড এগুলো নিতে গেলে ওদের পারমিশন নেওয়া লাগে, এতটুকু জমি, সো এতটুকুর বেশি আমরা দিব না। দেন যদি লাগেও, যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় যে তাহলে ওরা ইন্সপেকশনে আসে, তারপরে দেখে হ্যাঁ এই জমিতে আর একটু দেয়া যাবে, তারপরে দেয়। আর আমাদের দেশে কি কোনো রুলস আছে? ওরে ও তো ব্যবসা, আরে যতবারও নিয়ে যাও, যতবারও দাও। তো এগুলো হচ্ছে খারাপ। ঠিক আছে, এগুলো অনেক মেকানিজম আছে, আমি মেকানিজমে না ঢুকি। এই যে ফুড এডিটিভ, পেস্টিসাইড, হ্যাঁ এগুলোর মেকানিজম আছে শরীরে কিভাবে ওই যে ফ্রি রেডিক্যাল তৈরি করে, বুঝছো না? ক্যান্সারের মেকানিজম আছে যে কিভাবে করে, তো ওর মধ্যে এখন না ঢুকি। তো এই খাবারগুলো খারাপ, কিন্তু ক্যান্সারও তৈরি করে। তাহলে খাবারও কি ক্যান্সারের জন্য দায়ী না? জি স্যার। বেশি বেশি ভাজা পোড়া, সল্ট, লবণ, হ্যাঁ, তারপরে হচ্ছে এনিম্যাল ফ্যাট, আমি আগেই বললাম যে স্যাচুরেটেড যে ফ্যাট গুলা, হ্যাঁ এগুলো হচ্ছে ক্যান্সারের জন্য দায়ী। তাহলে এই ডায়েটারি ফ্যাক্টরস তো ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, এখন হচ্ছে নিউট্রিশনাল এপিডেমিওলজি, আমরা 10 মিনিট পড়বো, ঠিক আছে? ওকে স্যার। নিউট্রিশনাল এপিডেমিওলজি এর অর্থ কি? এপিডেমিওলজি বুঝছো? স্যার অঙ্গ সংস্থান বিদ্যা মেবি। আচ্ছা, এপিডেমিওলজি আমার অথবা শরীরতত্ত্ব আমি বলি, বিজ্ঞান। আমি পাবলিক হেলথে কাজ করছি, তো একরকম পাবলিক হেলথ রিলেটেড, তো এটা আমার একটা পার্ট ছিল এপিডেমিওলজি। আমরা অ্যানালাইসিস করতাম, সার্ভে করতাম, দেন দেখতাম যে কি অবস্থা, এখন কত পার্সেন্ট মানুষ এই ঝুঁকিতে আছে, তারপরে এই ফুডটা খাইলে এই রোগটা বেশি বাড়তেছে, বুঝতে পারছো? স্যার এগুলো একটা স্ট্যাটিস্টিক্যাল একটা সার্ভে করা আর কি, মূলত সার্ভে করা। এই যে এখন statistical করোনা মতো। ভাইরাস, এটার কি এপিডেমিওলজিস্ট, তোমরা হচ্ছে নিউজ দেখো না তো, হ্যাঁ বাইরের নিউজ, বিদেশি নিউজ দেখলে বুঝবা, ওখানে স্যার হচ্ছে আর্টিকেল স্যার পরিচয় টুকটাক মানে ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবে ওখানে এপিডেমিওলজিস্টের ওই নিউজে নিয়ে আসে। আর বাংলাদেশে তো বুঝোই এরা কোত্থেকে কোন এপিডেমিওলজিস্ট নিয়ে আসবে, নিয়ে আসে, সে তো কিছু বুঝেও না। 6 দফা চলতেছে।
নিউজ খুললেই খালি 6 দফার কাহিনী শোনায়। হ্যাঁ, আর এরা তো কোনো সায়েন্টিস্ট ওইভাবে এপিডেমিওলজিস্ট যে একটা ভালো এপিডেমিওলজিস্ট নিয়ে আসবে সেগুলো নিয়ে আসে না। কোত্থেকে যে কি নিয়ে আসে, কোনো সার্ভে নাই, কোনো কিচ্ছু নাই, আন্দাজে। বাংলাদেশের মন করা স্যার প্রেক্ষাপটে তথ্য কোনো দেয় স্যার। কিছুই নাই। একটা দেশ উন্নত হয় তখন যখন সেটা বাইরের উপর ডিপেন্ড করে না। আমরা বাংলাদেশে কি হচ্ছে, আমাদের দেশে কি হচ্ছে সেটা যদি না জানতে পারি, তাই না? জি স্যার, সেদিন দেখা যাবে একটা স্যার 2 দিন পরে স্যার বলবে যে এপিডেমিওলজি নিয়ে গবেষণার জন্য 20 সদস্যের বিদেশ প্রত্যাবর্তন। ওটাই তো হবে, বিশ্বদেশে বুঝছো? হুম। টিমকে পাঠানো হয়েছে উগান্ডা, বুঝছো? আর বাইরে যে আমাদের কিন্তু বাঙালি কি বাইরে কম আছে? তুমি মানে ভালো ভালো জায়গায় যাও, দেখবা বাঙালিতে অনেক ভরা, আছে স্যার, অনেক স্যার। গুগলের মধ্যে কাজ বাঙালিতে করে স্যার, ভরা। গুগলে হারবার্ড থেকে ফেসবুক শুরু করে, হ্যাঁ। অক্সফোর্ড থেকে শুরু করে, তুমি যেখানেই যাও মনে করো আমরা মনে হয় জানি না। স্যার অহরহ আছে স্যার, বাট কিছুই করার নাই, এটাই অহরহ আছে, বাংলাদেশ। অহরহ আছে, কিন্তু তার সমস্যা হলো স্যার বাংলাদেশে গুণী মানুষের সাথে কদর নাই, তুমি বাইরে চলে যায়। এখন বাংলাদেশে শোনো, ওই কি আমাদের যশোরের দিকে, সাতক্ষীরার দিকে হচ্ছে কি হয়েছে, ইন্ডিয়ান ভেরিয়েন্ট তো এখন তো অ্যাভেলেবল হয়ে গেছে, হ্যাঁ। দেখতেই পাচ্ছ। চাঁপাইনবাবগঞ্জের কি অবস্থা দেখতেছো, সাতক্ষীরার কি অবস্থা। তো ইন্ডিয়ান ভেরিয়েন্ট এখন এই টেস্ট করতে পাঠাইছে যে আসলে জেনেটিক্যাল ফ্যাক্টর যে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা পাওয়া গেছে কিনা। সে নাকি 10 দিন না 7 দিনও নাকি রেজাল্ট পৌঁছায় নাই। তাহলে কতটা ডেভেলপড আমরা, একটা এ করতে 7 দিন লেগে যাচ্ছে, এই অবস্থা। কোন জায়গায় তো ওইরকম নাই, যেখানেই যাবা সেখানে কি কোন এক্সপার্ট মানুষ নাই, বুঝতে স্যার পারছো? কেন হইব স্যার, সব জায়গায় স্যার খালি হ্যালো দিয়ে চাকরি হয়, এক্সপার্ট লোক কেন এখন ঢুকবে শোনো, স্যার? এসব আমি না বলি, এখানে হচ্ছে এগুলো আলোচ্য বিষয় না, বাট ঘটনা অনেকটাই ওরকম। একটু এক্সপার্ট মানুষদেরকে কিছু জায়গায় বসাইতে হবে। হেলথ সেক্টর তো বাংলাদেশে আমি মনে করি না, কখনোই মনে করি না বাংলাদেশের হেলথ সেক্টর খুবই অ্যাক্টিভ। স্যার হেলথ সেক্টর স্যার করাপশনে স্যার ভরপুর। হ্যাঁ, আর বাইরেও হ্যাঁ এটা নিয়ে হিমশিম খাচ্ছে, কিন্তু বাংলাদেশে যদি হয় এরা কোনো কন্ট্রোলই করতে পারবে না, বুঝছো? এখন এটা হচ্ছে সৃষ্টিকর্তার রহমত বলতে পারো। বাংলাদেশ খালি স্যার আল্লাহ আল্লাহ করতেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। তাছাড়া এরা যদি ওরকম হয় তো কিভাবে কন্ট্রোল করবে? কোনো নাই তো কোনো সিস্টেম। আর বললাম না, একটা দেশ উন্নত হয় তখন যখন এপিডেমিওলজিস্টরাও ভূমিকা রাখে। আমি অস্ট্রেলিয়ান নিউজ দেখি, তো ওখানে ওই নিউজে সবসময় এপিডেমিওলজিস্টদের নিয়ে আসে, কারণ ওরা পরিসংখ্যান করে যে এতগুলো মানুষ এতদিনে আক্রান্ত হয়েছে, এর মধ্যে এতগুলো ভারতীয় ভ্যারিয়েন্ট ছিল, তারপরে হচ্ছে এটা সেরে উঠছে এতটা, তারপরে এদের এইগুলো দিছে, তাই এইগুলো সেরে উঠছে, মানে সম্পূর্ণ চার্ট ওদের কাছে রেডি। কিন্তু বাংলাদেশে কিন্তু স্যার আপনি সম্পূর্ণ স্যার চার্ট অস্ট্রেলিয়ান নোটিস কিভাবে দেখেন স্যার, কোন সোর্সে? না, আমার ওই এতে আছে 9 নিউজ, এবিসি নিউজ, এরকম অনেকগুলো আছে। হ্যাঁ, তো ওগুলো আমি দেখি। আর তোমরা যদি কেউ ইংলিশ মনে করো ভালো ভালো ইংলিশ শিখতে চাও, আমিও অনেক ইংলিশে ভালো সেটা না, কিন্তু হ্যাঁ আমার থেকে তোমরা, আমি জানি এখানে অনেকে আছো খুব ভালো ইংলিশ বলো, আমি যে খুব তা না কিন্তু। হ্যাঁ, আমি মোটামুটি, আমি অত ভালো পারি না। এখন হচ্ছে কি, নিউ ইয়র্ক টাইমস আছে বাংলাদেশের ডেইলি স্টারের সাথে সাথে, যদি কখন নিউ ইয়র্ক টাইমস পড়ো দেখবা ওটা হচ্ছে খুবই ভালো একটা নিউজ পেপার ইংলিশ জানা বোঝার জন্য, মানে শেখার জন্য। ওকে, নিউট্রিশনাল এপিডেমিওলজি, তো ওটাই বলতেছিলাম, এপিডেমিওলজিটা তো তোমাদের বুঝতে হবে কি, তাই না? শুধু তো আমি বলে গেলেই তো হবে না, একটু গল্প করে বলতে হবে যে এইগুলো। তো এই দেখো, এপিডেমিওলজিক্যাল অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস অফ কমিউনিটিস, আমি যেটা বললাম একটা কমিউনিটির, ওটা বললাম করোনা ভাইরাসের, এটা হচ্ছে একটা কমিউনিটির একটা নিউট্রিশনাল স্ট্যাটাসটা অ্যাসেস করা, যে কি অবস্থায় আছে, এরা কি কি খাবার খায়, তারপরে কি কি এই খাবার খাওয়ার সাথে সাথে এরা হচ্ছে কি কি ডিজিজে আক্রান্ত, যারা আক্রান্ত তারা কি কি খাবার খাইছে এতদিন, তাহলে আমরা বুঝতে পারবো কি কি ল্যাকিং আছে, তাই না? এই যে নিউট্রিশন, যারা আবার সুস্থ হয়েছে তারা কি কি ট্রিটমেন্ট নিচ্ছে এগুলো হ্যাঁ ডিপেন্ড হ্যাঁ, করে। নিউট্রিশনাল এন্ড ডায়েটারি সার্ভে যেটা আমরা বললাম এটা, তারপর হচ্ছে নিউট্রিশনাল সার্ভেইলেন্স, তাই না? নিউট্রিশনাল সার্ভেইলেন্স কি বলো? না স্যার, কিভাবে সে সার্ভাইভ করছে স্যার, মানে সে একটা অবস্থা খারাপ অবস্থা পৌঁছানোর পরে বা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা উন্নতি কিভাবে করছে স্যার, এই সম্পর্কে না? ওই তো ওইটাই, মানে হচ্ছে একটা মনিটর করা, সেটা স্যার হচ্ছে মনিটরিং ডায়েটারি করা। ইনটেক করলো আর নিউট্রিশনাল স্ট্যাটাসটা কি হলো। আমি সাপোজ একটা জিনিস আইডেন্টিফাই করছি যে এই ডিজিজটা হইছে, এরা হচ্ছে এই খাবারগুলো খায়, এরা তো একদম নিউট্রিশনাস ফুড খায় না। সো পরবর্তীতে কি করলাম, আমি হয়তো একটা প্রেসক্রাইব করলাম যে তুমি এই মানে ফুড চার্ট করে দিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে আদনান যে ফুড চার্ট করে দিয়ে আসলো যে আজকে থেকে এই খাবারগুলো খাবা, সকালে এই খাবারগুলো খাবা, দুপুরে এই খাবারগুলো খাবা, রাতে এইভাবে খাবা, এটা ফুড চার্ট করে দিয়ে আসলো। তারপরে
একটা নিউট্রিশনাল স্ট্যাটাস মেজার করলো পরে যে আসলে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে, তাই না? জি স্যার। বাইরে যেমন এটা নার্সিং করে এরকম, তো কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে, তো এগুলো সব মিলাই হচ্ছে একটা ডাটা কালেকশন করা হয়। বুঝতে পারছো যে এইটা খেয়ে এতটা ইমপ্রুভমেন্ট হয়েছে, সব মিলাই হচ্ছে এটা হচ্ছে মনিটর করা, সেটা হচ্ছে ডায়েটারি ইনটেক এন্ড নিউট্রিশনাল স্ট্যাটাসটা। বুঝতে পারছো? জি স্যার। তো এটা হচ্ছে একটা মনিটরিং ব্যবস্থা। আচ্ছা, নিউট্রিশনাল ইন্ডিকেটর এন্ড নিউট্রিশনাল ইন্টারভেনশনস কালেক্টিভলি কল্ড অ্যাজ নিউট্রিশনাল এপিডেমিওলজি। ওকে, তাহলে নিউট্রিশনাল এপিডেমিওলজি কি বুঝতে পারছো? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। নিউট্রিশনাল ইন্টারভেনশনটা হচ্ছে কয়েকটা স্টেপের মধ্যে একটা, যেটা তুমি হচ্ছে নিউট্রিশন ডায়াগনোসিস করতে পারবা, নিউট্রিশনাল প্রবলেম গুলো তুমি হচ্ছে বুঝতে পারবা, তারপরে হচ্ছে তাদেরকে কি করবা, লাস্টে উপদেশ দিয়ে আসবা যে এইগুলো করাই যাবে না। তারপরে হচ্ছে একদম স্পেসিফিক ডায়েট করে দিয়ে আসবা, ঠিক আছে, এই ফুডগুলো খাইতে হবে, একদম উপদেশ দিয়ে আসবা। তুমি আগে ডায়াগনোসিস করবা, ডায়াগনোসিসের পরেই তো ট্রিটমেন্ট, তাই না? তুমি প্রথমে স্যার। ডায়াগনোসিস করলা যে এই নিউট্রিশনের অভাবে এটা হচ্ছে, তারপরে সেটা কি করবা, ওই প্রবলেমটা রিজলভ করার জন্য, ওই ডিজিজটা ইমপ্রুভ করার জন্য কি করবা, অ্যাডভাইস দিয়ে আসবা, তাদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে। প্রেসক্রাইব করতে হবে। হ্যাঁ, শিক্ষা দিতে হবে যে কিভাবে কি খাইতে হবে, কিভাবে কি করতে হবে, অ্যাডভাইস দিয়ে আসবা। এই সব মিলাই হচ্ছে নিউট্রিশনাল ইন্টারভেনশন। বুঝতে পারছো? তো এই সবগুলো প্রসেস মিলেই হচ্ছে নিউট্রিশনাল এপিডেমিওলজি। সার্ভে করতে হবে, সার্ভে করে দেখতে হবে কোনটার জন্য কি এই ডিজিজটা হচ্ছে, কোন নিউট্রিশনের অভাবে, তারা কি কি ফুড খায়, সবগুলো একটা হিস্ট্রি নিয়ে তারপরে তোমার বুঝবা যে এই নিউট্রিশনের অভাবে এটা হচ্ছে এই ডিজিজটা। তখন তুমি কি করবা, একটা ফুড চার্ট করে দিবা, তাদেরকে উপদেশ দিবা যে এইটা থেকে আপনারা এই খাবারগুলো খান এইভাবে, সকালে দুপুরে রাতে। তারপরে হচ্ছে আস্তে আস্তে মনিটরও করবা যে এই ফুডগুলো খাওয়ার পরে তাদের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। সব মিলেই হচ্ছে এপিডেমিওলজি। এগুলো কিন্তু গল্প, আমি দ্রুত বললেও, কঠিন তো কিছু না। সব তো চুপ মেরে গেছো, আর আমি হচ্ছে না স্যার, সহজলভ্য স্যার, বুঝতে পারছি স্যার, স্যার। বুঝছি স্যার। আমরা স্যার না, আমরা স্যার বুঝলে স্যার চুপ থাকি, আর না বুঝলে স্যার কোশ্চেন করি। আচ্ছা আচ্ছা, তানভীরুল ইসলাম ভাই কি অবস্থা? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। কি এত চুপচাপ যে? না স্যার, আদনান তো কথা বলতেছিল, এই জন্য আমি আর বলিনি কিছু। আদনান বললে স্যার আমাদের বলা লাগে না, ও বলতে পারবে, সমস্যা নেই। ওই এটা কি ছিল ভাই? চুপচাপ হচ্ছে আমার থাকার কথা, আমি খুব প্রেসার ফিল করতেছি ভাই, বুঝছো? না স্যার, কেন স্যার? আপনি তো স্যার আমাদের সাথে অলরেডি ক্লাস আপনার শেষ হয়ে গেছে, একটা সমস্যা নাই তো স্যার। না না, ওই প্রেসার না, প্রেসার তো আপনারা আমাকে দিবেনই না, মানে আমি চলে গেলেও তো মন খারাপ নাই, আমি চলে গেলেও তো আপনারা তো আর ইয়ে করবেন না, বরং দোয়াই করবেন। না স্যার, এটা স্যার ভুল কথা স্যার। আমরা স্যার স্যার আমরা তো জি স্যার আমরা ফ্র্যাঙ্কলি বলতে স্যার, যতগুলো স্যার ফ্যাকাল্টি বেশি তাদের মধ্যে স্যার আপনি অন্যতম একজন, মানে ফ্রেন্ডলি একজন ফ্যাকাল্টি। আপনি কখনো স্যার আমাদের বুঝতে দেন যে আপনি ফ্যাকাল্টি, আপনি এটা মনে করেছেন যে আপনি আমাদের বন্ধু। না না, এটা সত্যি আমি বলতে স্যার, এটা আমি শেয়ার করছি, আমি চলে গেলে আবার বলো না যে স্যার এই একটা ক্লাস নিয়ে আমাদের ফাও হচ্ছে, টাইমটা নষ্ট করে গেল। না না স্যার, না স্যার, আপনি কি চলে যাওয়ার প্ল্যান করতেছেন নাকি স্যার? আমি ওইরকমই, বুঝছো? স্যার এই সেমিস্টার শেষ করবেন না নাকি? আমি তো মনে হয় না ভাই এই সেমিস্টার শেষ করব, তারপরে আমি মানে দ্রুতই জয়েন করবে কেউ। হ্যাঁ, তো স্যার কোথায় যেতে চাইতেছেন আপনি? ও তুমি এটা জানো না, এখন হচ্ছে শুনো, এখানে হচ্ছে ইয়ে অনেকবার আমি বলছি, হ্যাঁ আদনান, তো তো আমি হচ্ছে অনেকবারই বলছি, তোমরা জানার কথা, সেটা হচ্ছে স্যার আমি স্যার অস্ট্রেলিয়া যাওয়ার কথা শুনছিলাম এখন। হ্যাঁ হ্যাঁ, অস্ট্রেলিয়া যাওয়ার কথা, এখন এটা তো অনেক আগে আমার যাওয়ার কথা, এখন বসে আছে। এখন আমি এক্সামিশনের জন্য অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে কি আমি ভিসা পেয়ে গেছি, বুঝছো? আমি হচ্ছে ভিসা পেয়ে গেছি। তো এখন যেটা হয়ে আছে সেটা হচ্ছে যাওয়ার জন্য অস্ট্রেলিয়াতে এখনো বর্ডার ক্লোজ করে রাখছে, এখনো কাউকে ঢুকতে দিচ্ছে না। অস্ট্রেলিয়া এটা ঝামেলা করছে, ইউএসএ ঝামেলা করে এটা। হ্যাঁ ইউএসএ এখন তো স্যার অস্ট্রেলিয়াতে স্যার পিয়া দেওয়া বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ দিবে পরে, কিন্তু এখনকার জন্য। আর হচ্ছে ইউএসএ সব সময় বর্ডার ওপেন, কিন্তু ওদের লাখ লাখ মানুষ মারা গেছে। আর অস্ট্রেলিয়াতে এখন 1000 পুরি নাই, তারপরে হচ্ছে এই অবস্থা, ওদের 2-3 জন আক্রান্ত, তারপরেও এই অবস্থা, দেখছো? স্যার আপনার কি পিএইচডি কোর্সের জন্য যাবেন? হ্যাঁ আমি পিএইচডি করার জন্য যাব।
স্যার এটা আচ্ছা কয় স্যার, বছরের? ও আমারটা হচ্ছে পিএইচডিটা হচ্ছে 3 বছরের আর হচ্ছে 6 মাস এক্সটেনশন। তো ও আচ্ছা আচ্ছা। এটাই 3 বছর পিএইচডি 6 মাস এক্সটেনশন। আচ্ছা স্যার স্যার আপনি নির্দিষ্ট স্যার কি সাবজেক্ট আছে স্যার আপনার? হ্যাঁ, আমার নির্দিষ্ট সাবজেক্ট আছে, সেটা হচ্ছে স্ট্রোকের উপরে। হ্যাঁ, নিউরোসায়েন্স, তো এটা হচ্ছে স্ট্রোকের উপরে। ও, স্ট্রোকটা হচ্ছে ব্রেন সেল ড্যামেজ হয়, তো আমি এটা আচ্ছা। চেষ্টা করব একটা স্টেম সেল রিজেনারেট করা বা রিপেয়ার করা। হয়তো ও, ব্রেন আচ্ছা, সেলটা রিপেয়ার এবং রিজেনারেট, মানে যদি রিপেয়ার করা সম্ভব হয় রিপেয়ার করে দিবে, আর যদি না হয় ওই ব্রেন সেলটা যে স্টেম সেলটা রিজেনারেট করা। এমন একটা ড্রাগ থেরাপি ডিজাইন করা হয়েছে যে ওই ব্রেন সেলটাকে অটোমেটিক্যালি রিজেনারেট করে দিবে। তাহলে কি হবে, ব্রেন সেলটা ড্যামেজ হলেও সেটা রিপেয়ার এবং রিজেনারেট হয়ে গেলে স্ট্রোক কিংবা তার পরবর্তী যে আউটকাম বলতে পারো, বা ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বলতে পারো, সেগুলো আর হবে না। সো এটা একটা ইম্পর্টেন্ট একটা রিসার্চ। আচ্ছা এবং স্যার আপনি স্যার আইএলটিএস করছেন কোথা থেকে? আইএলটিএস করছি বলতে কি, আমি আসলে কি টাইম পাই না। হ্যাঁ, এখন আমি হচ্ছে বই কিনছিলাম কিছু ক্যামব্রিজের, ওইটা দেখে আর কিছু নেট দেখে দেখে দ্রুত 10-12 দিন টাইম পাইছিলাম, কারণ আমি ল্যাবে কাজ করতাম রাত 9টা-10টা পর্যন্ত, পরে টাইম পেতাম না। পরে আমি অ্যাপ্লাই করবো বলে দ্রুত কি করছি, রেজিস্ট্রেশন করে উত্তরাতে এসে, উত্তরে আমার খালা বাসা, তো উত্তরাতে এসে 11 নম্বরে দিয়ে দিছিলাম। তো আমার আইডিতে? হ্যাঁ আইডিবিতে অল্পের জন্য 7 হয় নাই যদিও, কিন্তু আমার রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে গেছিল। নো ব্যান্ড লেস দ্যান 6, আর হচ্ছে ও, ওভারঅল 6.5 হচ্ছে রিকোয়ারমেন্ট। সো ও আপনার ব্যান্ড টোটাল আমার ব্যান্ড হচ্ছে 6.5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আর আচ্ছা ঠিক আছে, ভালো করছেন স্যার। তারপরে না না, 10 অল্পের জন্য 7 হয় না 12 দিনে স্যার আপনি 6.5% অনেক ভালো। হ্যাঁ, কিন্তু আমি হচ্ছে টাইম পাই না। আর আইএলটিএস টা স্যার, হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, জি স্যার, যতই জি করো স্যার। একটু প্র্যাকটিস করতে হবে। আর আমি বললাম না, আমি ল্যাব থেকে এসে দ্রুত রেজিস্ট্রেশন করে দিয়ে গেছি, আর হয়ে গেছে। আমি খুবই খুশি, কারণ আমার রিকোয়ারমেন্ট ফিল আপ হলে তো আমার আর লাগতেছে না। জি জি স্যার। স্যার। ওকে ওকে, আমি বেশি কথা বললাম, এখানে অনেক হীরা রাগ করতে পারে। এখন হইছে স্যার বলেন। ক্লাসিফিকেশন অফ ফুডস বাই অরিজিন আর বাই কেমিক্যাল কম্পোজিশন। দুই ভাগে ভাগ করছে, ফুডের ক্লাসিফিকেশন করছে। ক্লাসিফিকেশন অফ ফুড সেটা হচ্ছে বাই অরিজিন। অরিজিন ভাবে আমরা জানি অ্যানিমেল অরিজিন, ভেজিটেবল অরিজিন, এটা কমন কথা, তাই না? অ্যানিমেল অরিজিন আর ভেজিটেবল অরিজিন। আর বাই কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ওই যে কি কি আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট। ওই একটু আগেই বললো আদনান যে পানিটা বাদ গেছে, তাই এই কয়টাই, প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল, ফ্যাট, ভিটামিন। ঠিক আছে? তো বাই প্রিডমিনেন্ট ফাংশন, বডি বিল্ডিং ফুড কোনগুলো মেইনলি? আমিও আজকে জানলাম, আমি তো জানি। পেশেন্ট আছে। হ্যাঁ, আচ্ছা। আর প্রোটেক্টিভ ফুড হচ্ছে আমাদের যেগুলো প্রোটেকশন দেয় মেইনলি, সেগুলো হচ্ছে ভেজিটেবল ফ্রুটস, এগুলো। বাই নিউট্রিটিভ ভ্যালু হচ্ছে এগুলো আসলে কি বেসিক, হ্যাঁ, ক্রিয়ালস এন্ড কি মিলেটস, এটা ওই ভুট্টা জাতীয়। তারপরে হচ্ছে পালসেস, ভেজিটেবলস, নাটস এন্ড অয়েল সিডস। তারপরে ফ্রুটস, অ্যানিমাল ফুডস, ফ্যাটস এন্ড অয়েলস, সুগার এন্ড জ্যাগারি মানে হচ্ছে এই যে গুড়, চিনি, গুড়, তাই না? কন্ডিমেন্টস এন্ড স্পাইসিস মানে ওই যে মশলা জাতীয়, বুঝতে পারছো? এগুলো। আর লাস্ট এটা হচ্ছে নিউট্রিয়েন্টস। লাস্ট মানে কিন্তু আজকের জন্য শেষ হলো, সেটা হচ্ছে আর অর্গানিক এন্ড ইনঅর্গানিক কমপ্লেক্সেস কন্টেইন ইন ফুড। তো এটা হচ্ছে আমি একটু আগে বললাম কি ম্যাক্রো নিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্টটা হচ্ছে দে আর অলসো কল্ড অ্যাজ প্রক্সিমেট প্রিন্সিপাল, মানে বেশি পরিমাণে লাগে, যেটা আমাদের শরীরের জন্য বেশি পরিমাণে প্রয়োজন হয়, সেটা হচ্ছে ম্যাক্রো মানে বেশি। জি স্যার। In Indian dietary, they contribute to the total energy intake in the following proportion: protein, fat, carbohydrate. Macronutrient কোনগুলো বলো তো? প্রোটিন, MGK cafe for night chops.
আচ্ছা ম্যাগনেস হ্যাঁ এমজিকে ক্যাফে ফর নাইস অফ সেটা আমারও মনে আছে, বুঝছো? জি স্যার সো ওটা না, এখানে যেটা ম্যাক্রো আমি সেটা হচ্ছে ওটা হচ্ছে আলাদা। এখন ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলোর মধ্যে, ঠিক আছে? ওগুলো স্যার এগুলোর ভিতরে মেবি পড়ে স্যার, তাছাড়া অন্যগুলা জানি না। এগুলো হচ্ছে একদম ব্লক, বিল্ডিং ব্লকস বলে না সেগুলো, প্রোটিন, ফ্যাট, ও এমজিকে মানে ওগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম ছিল, হ্যাঁ স্যার ক্যালসিয়াম ছিল, এগুলো ক্যালসিয়াম ছিল জি ফসফরাস, স্যার। ওগুলো একটু আলাদা, হ্যাঁ। কিন্তু এগুলো হচ্ছে একদম বিল্ডিং ব্লক, ঠিক আছে? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ওকে। জি স্যার। জি স্যার। তো প্রোটিনটা হচ্ছে কত 17 থেকে সরি 7 7 থেকে to 15%, 15%, ফ্যাটটা হচ্ছে 10 থেকে 30%। আমাদের তাহলে শরীরের জন্য এগুলো বেশি লাগে। কার্বোহাইড্রেট সব থেকে বেশি লাগতেছে, তাই না? জি স্যার। 65 to 80%, এটা আমরা বেশি খাইও। আর মাইক্রোনিউট্রিয়েন্ট কোনগুলা? ভিটামিন আর মিনারেল। ভিটামিন এন্ড মিনারেল। আচ্ছা প্রোটিনটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো নি, জি স্যার। জি স্যার। নিশ্চয় বন্ধুরা শেষ করে দিবনি। আর কতদিন ওভাবে কল্পনা এই করে এই সব হচ্ছে ফুড, এই কত পার্সেন্ট কত কি। স্যার আপনি মিড পর্যন্ত তো থাকবেন অন্তত। ওকে, এখন মিড পর্যন্ত থাকবো। জি স্যার। আচ্ছা আমি যেদিনই যাই মনে করো আমার জন্য তোমাদের হবে না, আমি এখন কি করে বলি তোমাদেরকে? আর যাওয়ার আগে স্যার আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ স্যার। এটাই বলো, আমি হচ্ছে যে কোনো সময় আমাকে একটু পারমিশন দাও, যেন হচ্ছে আমি যদি এই মাসেই চলে যাই চলে যেতে দাও। কোনো আপত্তি আছে তাই বলো। স্যার আপনারা স্যার আপনার হচ্ছে স্যার ফিউচার, আপনি স্যার যদি চলে যান ওটা আমাদের আপত্তি নাই স্যার, বাট আপনি না, না, আমাদের সাথে যোগাযোগটা রাখেন। আরে না, জি, একটা স্যার। কথা হচ্ছে কি আমি বলি, আমি চলে গেলে তো তোমাদেরও কিছু নাই আমারও কিছু নাই, কিন্তু আমার হচ্ছে একটা ভালো লাগার জায়গা আছে, বুঝছো না? সেটা হচ্ছে আমার উপরে যেন কেউ যেন না হয়। আমি যতদিন আছে আমার রেসপন্সিবিলিটি যেটা আমি সেটা পালন করব। আর তোমাদের প্রতি যে আমার ভালোবাসা কিংবা তোমাদের প্রতি যে আমার কি বলা যায় ইন্টারেকশন, আন্তরিকতা। হ্যাঁ এটা যেন থাকে। তাছাড়া জি, স্যার। আমি যদি চলেও যাই তো তোমারও কি আমারও কি, তাই না? এরকম তো অনেকে কেয়ার লেস হতেও পারে, কিন্তু আমার জন্য এটা একটু যে তোমাদের সাথে আমার ইন্টারেকশনটা ইম্পর্টেন্ট, স্টুডেন্টদের সাথে ইন্টারেকশনটা সেটাই স্যার, ইম্পর্টেন্ট। আপনি স্যার চলে গেলে স্যার আমাদের সাথে অন্তত যোগাযোগটা রাখেন, আমরা যোগাযোগ না না না, চেষ্টা অবশ্যই করব। অবশ্যই, সমস্যা জি, নেই। ওকে ওকে, এখন হচ্ছে সাবরিনা আলম, জি স্যার। মনে হয় আপনাকে আমি আজকে ফার্স্ট, তাই না? এর আগে মনে হয় পরিচিত ছিলাম না। উনি কোন ব্যাচের ঠিক আমরা স্যার শিওর না আমি স্যার। অনলাইন 2 বেসে স্যার। ও হ্যাঁ হ্যাঁ, অনলাইন টু ব্যাস, অনলাইন, মোর্শেদের ব্যাচের। হ্যাঁ হ্যাঁ মোর্শেদ হ্যাঁ, মোর্শেদ। ও ওকে ওকে, ঠিক আছে আপু। তো আমি আপনি একটু পরে জয়েন করছিলেন কিনা জানি না, একটু বুঝতে পারছেন তাই না? অল্প অল্প, মানে নিউট্রিশনটা পড়তে গেলে একটু এভাবে পড়তে হবে, হ্যাঁ। মানে এটা বেশি মেকানিজম না তো, এই খাবার অতটা খাইতে হবে, ওই খাবার অতটা খাইতে হবে, ফুড চার্ট বুঝেন তো, এগুলা দরকার আছে অবশ্যই এগুলো। তার সাথে সাথে আমাদেরকে একটু ডিজিজের সাথে রিলেশনটা রেখে পড়াশোনাটা আগাইতে হবে, তখন আমাদের জন্য ক্লিয়ার হবে। সেটা পরবর্তীতে যখন ডিজিজ আসবে তখন কোন ফুড গুলো খাইতে হবে এগুলো আমাদের জানা দরকার আছে, হ্যাঁ। সো মেটাবলিজম ছিল একরকম, আর ফুড এন্ড নিউট্রিশন কিন্তু আরেকটু অন্যরকম, কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্ক, তাই না? একটার সাথে কিন্তু একটা ইন্টারলিঙ্ক। ওকে, আর হচ্ছে ফাতেমা হিমা লাস্ট আমাদের ক্লাস 5 মিনিট শেষ করে দিব। ফাতেমা হিমা, জি স্যার শুনতে পাচ্ছি। ও আপনি মনে হয় প্রথম আমাকে রেসপন্স করলেন। স্যার আমি তো ওর আগে স্যার আপনার সাথে আমার কোর্স ছিল। হ্যাঁ কোর্স ছিল। ওকে, এমনি তো বুঝতে পারছেন অল্প জি অল্প না? স্যার বুঝতে পারছি, অল্প অল্প না স্যার, ফুললি ওকে ওকে, এমনি হচ্ছে আজকে ছিল বেসিক। জি স্যার। তোমাদের জি স্যার শুনতে পাচ্ছি। তোমাদের তো জি স্যার শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে, ক্লাস করছেন আপনি? স্যার আমি ডিউটিতে আছি তো ক্লাস মানে জয়েন হয়ে আছে। ও ওকে ওকে, ব্যাপার না। ঠিক আছে। আরিয়ান, সৌরভ হাসান রিপাত, জি স্যার আছি স্যার। ওকে ওকে, ঠিক আছে। তো সবাই ভালো আছেন তো? এমনি লাস্টে শুনছি এটা, সবাই ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন সেটা বলেন। আমরা আমি স্যার লাস্টে শুনলাম স্যার। ও আমি ভালো আছি, কিন্তু কি বলবো, ভালো আছি এটাই। আপনি স্যার ভার্সিটিতে আসেন না স্যার?
ভার্সিটিতে আমি কালকে গেছিলাম, হ্যাঁ, গতকাল। আর হয়তো আচ্ছা আচ্ছা, আমি যাওয়ার আগে দরকার হলে একদিন দেখা করো, মানে দেখা করো এভাবে তো বলা যায় না, যদি লাকিলি দেখা হয়। এটাই তো। এরপর আমি কিছুদিন যাবো হয়তো, কিন্তু আসলে আমি হয়তো কি বলবো, হয়তো বেশি দিন থাকবো না, ঠিক আছে? আমি ফ্র্যাঙ্কলি বললাম। ওকে, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, সাবধানে থাকবেন স্যার, ভালো থাকবেন স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।